আজকে থেকে 1 মাস আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ জিয়াউল হকের পলিসির দিকে এগুচ্ছে। জিয়াউল হক এবং জিয়াউর রহমানের যে একটি পলিসি ছিল, যেখানে কিনা মিউচুয়াল কোঅপারেশনের মাধ্যমে আলটিমেটলি একটি আর্মস কোঅপারেশন এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক কোঅপারেশনের মাধ্যমে ইন্ডিয়ার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা। কিন্তু সমস্যা হচ্ছে ওটা যদি বেশি দিন দীর্ঘায়িত করেন, আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি পুরোটাই পশ্চিমা বিশ্বের কন্ট্রোলে, বিশেষ করে আমেরিকার কন্ট্রোলে চলে যাবে। এবং আমেরিকার কন্ট্রোলে চলে গেলে ভবিষ্যৎ ভালো না। ভবিষ্যৎ হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে ফেলা হবে এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক ইস্যুতে এমনভাবে ব্যবহার করা হবে যে সেটার রেজাল্ট, সেটা খারাপ রেজাল্ট আমাদের ভিতরে এসে পড়বে। যেমনটি আমেরিকা এই জিয়াউল হকের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিস চালানোর পর থেকে, কার্টার এবং পরবর্তীতে রোনাল্ড রেগান, পাকিস্তানকে ব্যবহার করে মুজাহিদিন বাহিনী গঠন করা হয় এবং সেই মুজাহিদিন বাহিনী গঠন করার পরে আলটিমেটলি সেটা তালেবানের রূপান্তর হয়। এই বিষয়ে আপনারা সহজে অপারেশন সাইক্লোন বিষয়ে পড়লে জেনে যাবেন। 1979 সাল থেকেই এই প্রোগ্রামকে চাঙ্গা করা হয়, যাতে করে আফগানিস্তানকে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া যায়, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নেওয়া যায়, পাকিস্তানকে একটি আর্মস করিডোর বা মুজাহিদিন সৃষ্টির একটি করিডোর হিসেবে কাজে লাগিয়ে। ছবিতে 1983 সালে গুলবুদ্দিন হেকমতিয়ারকে দেখতে পাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সাথে। মনে রাখতে হবে 1983 সালে আমাদের তৎকালীন স্বৈর শাসক এরশাদের সাথেও রোনাল্ড রিগান মিলিত হয়েছিলেন এবং সেখানেও আফগানিস্তান ইস্যু আলোচিত হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্নভাবে বাংলাদেশকেও ইসলামীকরণের প্রক্রিয়া হাতে নিয়েছিল। এরশাদ বিশেষ করে ইসলামী রাষ্ট্রধর্ম, শুক্রবার ছুটি ইত্যাদি পলিসির কথা আপনার নিশ্চয়ই মনে আছে। The United States wishes to applaud Bangladesh, a member of the non-aligned movement, for its constructive approach to issues of regional and global concern. To cite only a few examples, Bangladesh clearly manifested its courage and resolve in its unswerving responses to aggression in Afghanistan and Kampuchea. It also took the lead in establishing the South Asian Regional Cooperation Organization, a body designed to build a more prosperous and stable. এবং এরপরে ভারতের সাথে পাকিস্তানের যে আর্মস সেটা বাড়তেই থাকে এবং যতই অর্থনৈতিক 12টা বাজুক না কেন, পাকিস্তান আর্মস ইম্পোর্ট করতে বাধ্য। এবং এর পরবর্তীতে আপনারা জানেন নিউক্লিয়ার রেস, এছাড়াও পাকিস্তানের সাথে তার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের সম্পর্ক ভয়ঙ্কর খারাপ আকার ধারণ করেছে এখনও। ঠিক একইভাবে বাংলাদেশকে যদি কন্টিনিউ করে এই অনুদানের মাধ্যমে বিভিন্ন পলিসি চেঞ্জ এবং বাংলাদেশ যদি পুরোপুরি এই পেটে ঢুকে যায় আমেরিকার, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি খুব খারাপ। কারণ আমরা অনেক কিছু তাদের সাথে একমত হব না, কারণ আমরা বুঝে যাব যে আমাদেরকে নানানভাবে ব্যবহার করা হবে, পার্শ্ববর্তী দেশে বিভিন্ন রকমের টার্মোয়েল সৃষ্টি করা যাবে, সেটা আমাদেরকে একটি পার্মানেন্ট শত্রুতায় নিয়ে যাবে। ভারতের সঙ্গে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে থাকি সবসময় এবং ভারতের সঙ্গে আমাদের ন্যায্য হিস্সা, ন্যায্য দাবি আমরা চাই, কিন্তু এর অর্থ এই নয় যে একটা পার্মানেন্ট শত্রুতা সৃষ্টি হবে। কারণ পার্মানেন্ট শত্রুতা সৃষ্টি হলে আমেরিকার বিভিন্ন পলিসিতে আমরা যোগ দিতে বাধ্য হব এবং সেটার ভবিষ্যৎ রেজাল্ট ভালো হবে না, অর্থনীতির দিক থেকেও ভালো হবে না, আমাদের ন্যাশনাল সিকিউরিটির দিক থেকেও ভালো হবে না। আমি 1 মাস আগে কি বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে। আবার শুনুন, ঠিক 1 মাস আগে বলেছিলাম এবং আমি কত বিলিয়ন ডলার জিয়াউল হককে আলটিমেটলি দিতে হয়েছিল সেই অ্যামাউন্টটা আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে 3 বিলিয়ন। শুনুন, জিয়াউল হককে টোপ দেওয়া হয় জিয়াউল হক যাতে উনি আফগান ওয়ারে ইনভলভ হন, কিন্তু জিয়াউল হক বলেছিলেন আমাকে এটা দাও, আমার দেশ অর্থনৈতিকভাবে বিপদে আছে। তখন জিয়াউল হককে $400 মিলিয়ন অফার করেছিল। জিয়াউল হক যেটা প্রত্যাখ্যান করার ফলে সেটা $3 বিলিয়ন ঠেকেছিল এবং জিয়াউল হকের এর ফলে পাকিস্তানের অর্থনীতির কিছুটা চাঙ্গা হয়। আমাদের বাংলাদেশে অর্থনৈতিক মন্দার ভিতরতে যাচ্ছে। এখন বাংলাদেশকে অর্থনৈতিক টোপ খাওয়ানোর জন্য অবশ্যই অর্থনীতির প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন এবং সমস্ত এনজিও দিয়ে ভরে ফেলা হয়েছে উপদেষ্টা মণ্ডলীতে। তাই এই উপদেষ্টা মণ্ডলী যেখানে বসে আছেন সেখানে আসলে এরকমই কিছু আসবে। আপনারা দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক সহ, IMF সহ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অর্থনীতির ব্যাপারে হেল্প করা হবে, যেটা আমাদের এখন আমরা আসলে সেই মাইন্ডকে চিপে পড়ে গেছে। উইল হ্যাভ নো চয়েস। এবং দেখলেন যে আলটিমেটলি বাংলাদেশকে বিশ্বব্যাংক $3.5 বিলিয়ন অফার করছে। শুনুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সরকারের সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেন। তাহলে একেবারে খাপে খাপ আব্দুল্লাহর বাপ।
কিন্তু আমেরিকার সাথে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলোর যোগটা কি, কানেকশনটা কি? 1944 সালে ব্রেন্টন উডস কনফারেন্সের মাধ্যমে ব্রিটিশ ফিলসফার, দার্শনিক, ওনার নাম ছিল মিস্টার কেইন, এবং অপরদিকে আমেরিকান ট্রেজারির ইম্পর্টেন্ট অফিসিয়াল, তার নাম ছিল মিস্টার হোয়াইট। ওই শেখ হাসিনার সাদা লোক, সাদা বেটার কথা মনে হয়ে যায়। যাই হোক, মিস্টার হোয়াইট, এই দুজন মিলে এই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকে তাদেরকে জনক বলা হয়, এবং এদের মাধ্যমে আলটিমেটলি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক করে ভবিষ্যতে যে জাতিসংঘ এস্টাবলিশ করা হয়, সেই জাতিসংঘের বিভিন্ন যে সকল উইং আছে, সেই উইংগুলোর মাধ্যমে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোকে নিয়ন্ত্রণ করা, যেমন ধরুন অর্থনৈতিক স্যাংশন দেওয়া, বিভিন্ন রকম পলিসি ইমপ্লিমেন্ট করা, এগুলোর কাজকে সুদৃঢ় করার জন্য আগে ভাগে ওয়ার্ল্ড ব্যাংক এবং বাংলাদেশ এবং পৃথিবীর যে ফাইন্যান্স, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা একটি পলিসি নিয়ন্ত্রক হিসেবে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMFকে সৃষ্টি করে, এবং তাদের পাশে ছিল ব্রিটেন সহ বিভিন্ন তাদের অ্যালাইজ দেশগুলো। যুদ্ধোত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপিয়ান দেশগুলো খুব গরিব হয়ে পড়েছিল, এবং আমেরিকা তাদেরকে প্রচুর টাকা লোন দিয়েছিল, এবং এই লোন চুকাতে কয়েক দশক লেগে গিয়েছিল ইউরোপিয়ান দেশগুলোর। In order to meet this emergency, I recommend that you give immediate and urgent consideration to a bill authorizing the appropriation of sufficient funds to provide the supplies necessary to permit the people of these countries to continue to eat, to work, and to survive the winter. আমেরিকার এই পদক্ষেপকে ইতিহাসে মার্শাল প্ল্যান নামে পরিচিত, কারণ আমেরিকান সেক্রেটারি মার্শাল এই পলিসি হাতে নিয়েছিলেন, এবং সেই লোন যখন জর্জরিত ছিল তখন আমেরিকা কতগুলি বিষয় বাস্তবায়ন করে, যেমন ধরুন ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেওয়া সহ বিভিন্ন পলিসিগুলো ইউরোপিয়ান দেশগুলোকে গিলতে বাধ্য করেছিল আমেরিকা। তাই আমেরিকা পুরোটা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, ডলার আন্তর্জাতিক রিজার্ভ ফান্ডে পরিণত হয়, এগুলো আপনারা সব জানেন, এবং বর্তমানে এই ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে পলিসি নিয়ন্ত্রক হিসাবে আমেরিকা বাংলাদেশে ঢুকে পড়েছে। ব্রিক্স তারা নতুন কারেন্সি আনার জন্য এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ গত বছর ব্রিক্সের কনফারেন্সে ভারতের দাওয়াতে অ্যাটেন্ড করেছিল, যেটা আমেরিকার কাছে গ্রহণযোগ্য নয়। তাই ব্রিক্স থেকে সরিয়ে আনতে হলে বাংলাদেশে বিভিন্নভাবে অর্থনীতি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে ব্রিক্স থেকে সরিয়ে রাখতে হবে, এবং পুরোটা এখন সিআই নিয়ন্ত্রণে। আমেরিকা যে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে যে তারা যে বিশ্বের পলিসি নিয়ন্ত্রণ করে, এটার ব্যাপারে প্রচুর লেখালেখি গবেষণাপত্র আছে, এবং সেটা লুকানোর কিছু নাই। তাই শেখ হাসিনা থাকাকালীন সময়ে শেখ হাসিনাকে আমরা বিভিন্ন কারণে বিরোধিতা করেছি, শেখ হাসিনার স্বৈরাচার, কিন্তু শেখ হাসিনার সব পলিসি যে খারাপ ছিল তা না, কিন্তু শেখ হাসিনাকে কোনো ডাউন দ্য উইকেট কারোর সাথে অন্য দেশের সঙ্গে খেলতে দেওয়া হয়নি, কারণ রাশিয়ার ব্যাপারে শেখ হাসিনা আসলে টোটালি বিরুদ্ধে যায়নি। তাই আমেরিকা যেহেতু বাংলাদেশকে এখন পকেটে ভরে ফেলেছে, বাংলাদেশের সাথে বাসে এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ডিটাচ হওয়া শুরু করবে। ঠিক এই বিষয়টা বুঝেই চীন বাংলাদেশকে সহায়তা অফার করেছে। নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশের সাথে অর্থনৈতিক পরাশক্তি চীনের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা করা যাচ্ছে। জাতিসংঘ সফরে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ, প্রযুক্তিগত সহযোগিতা ও কারখানা স্থাপনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াইয়ের সৌজন্য সাক্ষাতে। চীন বলেছে যে তোমরা সরাসরি আমেরিকার পেটে ঢুকে যাও না, তোমরা সৌরবাদী পলিসিতে থাকো। 1957 সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সৌরবাদী কি ব্রিলিয়ান্টলি আমেরিকান সাংবাদিকদেরকে ফেস করেছিলেন ফেস দ্য নেশন প্রোগ্রামে, আমেরিকা এবং চায়নার সাথে ব্যালেন্সের ইস্যুতে। শুনুন। Are you also going to liberalize your trade with Red China? Well, we have been trading with Red China to some extent. We have been selling it our cotton. We have been taking from them coal, which we need. I do not think that our trade can be of such a nature as can be considered to be of strategic value to China. At the start of the program, Mr. Prime Minister, you spoke of personal contacts with President Eisenhower, said they're good because it would dispel certain doubts. What doubts did you have concerning the United States or President Eisenhower? Did I use the word? You didn't use the word doubts. No, you I said, didn't you said use the word not doubt. clear in each other's minds what you were thinking or what the United States was thinking. No, on the other hand, possibly we were more confirmed in our views as to our attitude. And Did you get everything you wanted while you were in Washington? now, I didn't come here for anything.
got everything. That's something that's gone wrong with you all, to think that anybody who comes here with the idea of wanting something. But surely coming here and talking to your leaders means that I can also contribute something in the matter of thought. That wasn't said in a term of derogation, Mr. Prime Minister. It meant that the legitimate desires that you might have. Well, we all know the position and the relationship that exists between us, and that's that. Surely we come here in order to make friends and to know the people more and to have personal contacts, know something about the civilization and culture of your country. You can want a meeting of minds, is what you're saying, not merely material things. Well, I should put it like that, Mr. Roberts. That's probably correct. Can I I ask? mean, it's true. I don't place myself on a par with the United States by any means. The United States is a very great country, and it has given a certain moral philosophy which did not exist before. Namely, a country helping other smaller countries is something which people did not realize could be done. কিন্তু সেটা কতখানি আমরা ধরে রাখতে পারবো সেটাই কথা। আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার উনি বলেছেন যে আগামী 18 মাস পর্যন্ত উনি এই সরকারকে যাই করুক না কেন উনি সমর্থন দিয়ে যাবেন। কিন্তু 18 মাসের পরে উনি কী হবেন? উনি জিয়াউল হকের ভূমিকা অবতীর্ণ হবেন? কারণ ইতিমধ্যে যদি আমাদের সংবিধানের স্থগিত করে বিপ্লবী সংবিধান আসবে, এটিই স্বাভাবিক, এবং এরপরে বিপ্লবী সরকার নতুন সংবিধানের মাধ্যমে যদি মার্শাল ল আনার বা সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করার একটি লুপহোল রেখে দেয়, তাহলে আলটিমেটলি জিয়াউল হকের সরকার আমরা পাচ্ছি বলে আমরা ধরে নিতে পারি নিশ্চিতভাবে। এবং সেই ইঙ্গিতই ওয়াকার দিয়েছেন, কারণ উনি বলে দিয়েছেন যে 18 মাস পর্যন্ত। দ্যাট মিনস উনি বিশ্বাস করেন যে ওনার এই ক্ষমতা আছে, উনি চাইলে ইউনিট সরকারকে সরিয়ে দিতে পারেন, কারণ উনি বলেছেন কিন্তু যে সমস্ত দায়িত্ব উনি নিয়েছেন। তবে সেই ক্ষেত্রে আর কি বোঝার বাকি আছে যে এর পেছনে টোটালি সিআইএ কাজ করছে? আমার তো মনে হয় না আর কোনো প্রমাণ দরকার আছে আপনাদের। এবং সেই ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে জামাতে ইসলামী, কারণ জামাতে ইসলামী বরাবরই আমেরিকার সাথে সেই তালেবান সৃষ্টির আগে বলুন, মুজাহিদিন বাহিনী সৃষ্টি করা বলুন, জিয়াউল হককে ক্ষমতায়ন করার কথা বলুন, এবং 1971 যুদ্ধ বলুন, সব বিষয়ে জামাতে ইসলামকে মিলিটারির পাশে ব্যবহার করা হয়েছে শাসন সুদৃঢ় করার জন্য। ফাইনালি একটি বিষয় মনে রাখবেন, চরমনাই বলুন আর হিজবুত তাহরির বলুন, এমনকি আপনি এই হেফাজত বলুন, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাবিলিটি সরকার চালানোর মতো এতটা স্প্রেড এখনো হয়নি। তাই জামাতকে যদি পাশে রাখে যে কোনো ভবিষ্যৎ স্বৈরাচারী সরকার অথবা আর্মি বেসড সরকার, তাহলে যত জঙ্গি সংগঠন আছে বা যত তথাকথিত ইসলামিক সংগঠনগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা সহজতর হবে। যদিও একটি সময় এই সকল গোষ্ঠীগুলো আবার পাল্টা একে অপরের বিরুদ্ধে যাবে, যেটা পাকিস্তানে ঘটে যাচ্ছে। এবং পাকিস্তানে গতকালও শিয়া সুন্নিদের ভিতরে সংঘাতের ফলে 20 জনের বেশি মানুষ মারা গেছে।